আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কোভিড-19 এই বৈশ্বিক মহামারীতে আমরা যাদেরকে হারিয়েছি এবং ফ্রন্টলাইনারদের সবার প্রতি দোয়া, শ্রদ্ধা, শুভকামনা আর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই দুঃসময়ে বিজ্ঞ আইনজীবীদের চেম্বারে গিয়ে আইন সেবা নেওয়াটাও অনেকের জন্যই এখনো সহজ নয়। আর সে কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। আমরা আছি আপনাদের পাশে, আমরা আছি আইনি পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনি কি আপনার জমি বিক্রি করার জন্য একজন আম মোক্তার নিয়োগ করতে চান বা কাউকে পাওয়ার দিতে চান যে কিনা আপনার অ্যাটর্নি হয়ে কাজ করবে, অথবা আপনার পক্ষে মামলা পরিচালনার জন্য কি আপনি কাউকে খুঁজছেন, অথবা আপনার পক্ষে অন্য যে কোনো কাজ করার জন্য কাউকে কি আপনি অ্যাটর্নি হিসেবে নিয়োগ দিতে চাচ্ছেন? আজকে আমরা এই পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মোক্তার নামা নিয়েই কথা বলবো। আমাদের সাথে সম্মানিত আলোচক হিসেবে আছেন ব্যারিস্টার আফরোজা আক্তার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব ইসলাম মজুমদার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ভীষণ রকমের ব্যস্ত শিডিউল থেকে আপনারা সময় বের করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। প্রথমেই যদি আমরা আসলে মাহবুব ভাই আপনার কাছে যদি চলে যাই, যে প্রথমে জানতে চাইবো যে আম মোক্তার নামাটা আসলে কি? অনেকের কাছে ক্লিয়ার না এই ব্যাপারটা নিয়ে, যে কোন কোন ক্ষেত্রে আসলে আমরা আম মোক্তার নামার দলিলটা করে দিতে পারি বা পাওয়ার অফ অ্যাটর্নিটা করে দিতে পারি। আপনি যদি সংক্ষেপে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম, অনেকদিন পর দেখা আপনাদের সাথে। আপনার যে কোশ্চেনটা আম মোক্তারনামা নিয়ে, আম মোক্তারনামাটা হচ্ছে যে কারো পক্ষে কোনো কিছু করা, যে এক ব্যক্তির অনুপস্থিতিতে তার পক্ষে তার হয়ে অন্য কেউ সেই কাজটা সম্পাদন করে দিবে, সেটাই হচ্ছে আম মোক্তারনামা। আর ওই আম মোক্তারনামাটা সেকেন্ড কোশ্চেনটা কি ছিল আপনার? জি জি ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে কোন কোন ক্ষেত্রে সাধারণত পাওয়ার অফ অ্যাটর্নিটা করা হয়ে থাকে। জি, পাওয়ার অফ অ্যাটর্নিটা সাধারণত দেওয়া হয়ে থাকে যে কারো কোনো সম্পত্তি বা জমি দেখাশোনা করা, রক্ষণাবেক্ষণ করার জন্য, অথবা ক্রয় বিক্রয়ের প্রয়োজনে, অথবা কোনো মানে স্পেসিফিক কোনো কাজের জন্য, যে কোর্টে কোনো মামলা পরিচালনা, কারো পক্ষে কোনো জবাব আপত্তি দেওয়া, এই সংক্রান্ত কাজগুলোতেই বিশেষত মানে বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়ার গুলো দেওয়া হয়ে থাকে, আম মোক্তার দেওয়া হয়ে থাকে। জি আচ্ছা, আমাদের স্টুডিওতে কয়েকজন দর্শক উপস্থিত আছেন। আমরা বরং ওনাদের প্রশ্নগুলো আগে শুনে নেই এবং তারপরে আমরা আরো কিছু ইস্যুস যদি পেন্ডিং থাকে আমরা সেগুলো নিয়েও কথা বলবো। প্রথমে স্টুডিওতে ডেকে নিচ্ছি শম্পা তাকে। শম্পা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? জি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আপনি করতে পারেন। ধন্যবাদ। আমি মাননীয় অতিথিদের জানতে চাচ্ছিলাম যে পাওয়ার অফ অ্যাটর্নিটা কোন কোন ক্ষেত্রে দেওয়া যায়, আর এই পাওয়ার অফ অ্যাটর্নি কি আমরা বাতিলকরণ করা সম্ভব কিনা, এটা আমি জানতে চাচ্ছি। মাউ ভাই, আপনি কি প্রশ্নটা শুনতে পেরেছেন? হ্যাঁ, আমি বলতেছি পাওয়ার অফ অ্যাটর্নিটা কোন কোন ক্ষেত্রে দেওয়া যায়, এটা কিন্তু অলরেডি আমরা বলে ফেলেছি যে পাওয়ার অফ অ্যাটর্নিটা কি ব্যারিস্টার দরকার। আফরোজা মনে হয় কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর ভিতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাউ ভাই, আপনি যদি বলেন, আপনি কি প্রশ্ন শুনতে পেরেছেন? জি, আমি শুনতে পেরেছি যে পাওয়ার অফ অ্যাটর্নিটা তো আমরা সাধারণত দেই যে দাতার পক্ষে তার হয়ে কোনো কিছু কাজ করার জন্য। আমরা অলরেডি বলে ফেলেছি যে এখন পাওয়ার অফ অ্যাটর্নিটা কোন ক্ষেত্রে দেওয়া যায়। এখন দাতা কি ধরনের কাজ করাইতে চাচ্ছে তার ইচ্ছার উপরে সেটা ডিপেন্ড করবে যে সে কি উদ্দেশ্যে এই পাওয়ারটা দিচ্ছে, যে তার কি কোনো স্পেশাল পাওয়ারের জন্য কোনো মামলা মোকদ্দমা পরিচালনার জন্য, নাকি তার কোনো সম্পত্তি দেখাশোনার জন্য, না তার হয়ে অন্য কোথাও কোনো কিছু কাজ করার জন্য, বা তার কোনো সম্পত্তি কেনা বেচার জন্য, মানে কোন উদ্দেশ্যে পাওয়ারটা দিতে চাচ্ছে সেটা দাতাই নির্ধারণ করবে যে সে কোন উদ্দেশ্যে পাওয়ারটা দিচ্ছে। আচ্ছা, এটা কি আমরা মানে বাতিল করার পাওয়ার অফ অ্যাটর্নিটা কি বাতিল করা সম্ভব কিনা এটা জানতে চাচ্ছিলাম। জি, পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করা সম্ভব। যে পাওয়ার অফ অ্যাটর্নি যদি রেজিস্টার্ড হয় তাহলে সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা বাতিল করার জন্য 30 দিনের একটা নোটিশ দিতে হবে, এবং সেই নোটিশটাতে কনসার্ন সাব রেজিস্ট্রার অফিসকে সিসিতে রাখতে হবে, যাতে পরবর্তীতে সেই বাতিলের কার্যক্রমগুলো করতে সহজ হয়। এবং পক্ষদের মধ্যে যদি কোনো দ্বিমত আসে তাহলে সেই দ্বিমতের প্রেক্ষাপটেই পাওয়ারটা বাতিল করা যাবে। ওকে,
সো ধন্যবাদ। পাওয়ার অফ অ্যাটর্নি করা মানেই এই না যে আমি সারা জীবনের জন্য তাকে মানে ওই ক্ষমতা দিয়ে দিচ্ছি, যে কোনো সময় আমি কিন্তু আবার সেটা ফেরতও নিতে পারি বা আমি সেটা বন্ধ করে দিতে পারি, রাইট? জি, ভাই বোধহয় বাতিল সেটাই করা যায়, বলছে জি। যে বাতিল করা কিন্তু যেতে কিছু পারে, রাইট? হ্যাঁ, অসংখ্য জি শম্পা, আপনার কি আর কোনো প্রশ্ন ছিল? না, ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি, আমাদের সাথে আরেকজন দর্শক উপস্থিত আছেন, সেন্ট আখুনজি। আমি সেন্টকে ডেকে নিচ্ছি। সেন্ট, আপনার প্রশ্নটি আপনি করতে পারেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে প্রশ্ন করবার সুযোগ করে দেবার জন্য। মাহবুব ভাইয়ের কাছে প্রশ্ন। মাহবুব ভাই, অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশে যখন ছিলাম, আমার বাবার মৃত্যুর পর আপনার অসামান্য সহযোগিতায় আমরা খুব দ্রুত অনেকগুলো কোর্টের কাজ শেষ করতে পেরেছিলাম, ধন্যবাদ সেই কারণে। আর প্রশ্নটা সেই রিলেটেড, আমার বাবা মারা যাবার আগেই আমাদের ঢাকার বাইরের অন্য জেলার কিছু জায়গা জমি আমার ছোট ভাইয়ের নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছেন। তো সেই সব জায়গা জমি বিক্রি করার ক্ষেত্রে কি আমাদের আমমোক্তার নিয়োগ করতে হবে, বা প্রসেসটা কিরকম হবে? আমাদের সব ভাই বোনকে কি উপস্থিত থাকতে হবে সেই জমি বিক্রয়ের সময়? আমি প্রথম কিছু ক্লিয়ার হয়নি যে পাওয়ারটা কি আপনারা বললেন যে বাবা দিয়েছে নাকি আপনারা দিতে চাচ্ছেন? আমার বাবা দিয়েছিলেন, মানে উনি যখন জীবিত ছিলেন তখনই দিয়েছিলেন, কারণ যেহেতু আমরা দেশে যাতায়াত করি কম। তো আপনার বাবা যখন পাওয়ার দিয়েছেন, সে পাওয়ার দিয়ে কি আপনার ভাই কোনো কাজ করেছে সে পাওয়ার দিয়ে, নাকি কোনো কাজ করেনি, পাওয়ারটা দাঁড়িয়ে আছে? কোনো কাজ করেনি আমার ধারণা, পাওয়ারটাও। তাহলে পাওয়ারটা তো শুধু আপনার বাবা একা দিয়েছে, সেই পাওয়ারটা এখন আর কার্যকর না। কারণ কোনো ব্যক্তি পাওয়ার দেওয়ার সময় দাতার মৃত্যুর সাথে সাথেই সেই পাওয়ারটা বাতিল হয়ে গেছে, সেই পাওয়ার দিয়ে আর কোনো কাজ করা যাবে না। এখন আপনার ভাইকে যদি আপনারা কোনো জমি কেনা বেচার জন্য দিতে চান, তাহলে সেই দায়িত্বটা দিতে গেলে আপনাদের অন্য সকল ওয়ারিশদেরকে আপনার ভাইকে আবার নতুন করে পাওয়ার দিতে হবে। আচ্ছা আচ্ছা। তো মানে সেই ক্ষেত্রে কি আমাদের সবাইকে উপস্থিত থাকতে হবে বাংলাদেশে? না, যারা আপনারা দেশের বাইরে আছেন তারা দেশের বাইরে থেকে এম্বাসির মাধ্যমে পাওয়ারটা পাঠাবেন, আর যারা দেশে আছে তারা সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে যেয়ে সেই পাওয়ারটা রেজিস্ট্রি করে দিতে হবে। আচ্ছা, তো পাওয়ারটা রেজিস্টার করার পর কি তাহলে বিক্রয়ের ক্ষেত্রে আমমোক্তা নিয়োগ করতে হবে আমাদেরকে, বা? না, পাওয়ারের মাধ্যমে আমমোক্তার নিয়োগ করে দিচ্ছে, এটার জন্য আর নতুন করে আর কোন আমমোক্তার না। ওইখানে আপনি আমমোক্তার যাকে দিচ্ছেন উনি আমমোক্তার হয়ে যাচ্ছে আপনার পক্ষে কাজ করার জন্য। আর এটা যেহেতু ঢাকার বাইরে, যেই জেলাতে জায়গা জমি অবস্থিত, আমাদের কি সেইখানকার কোনো অ্যাডভোকেটকে নিয়োগ করতে হবে এই জমি বিক্রয়ের ক্ষেত্রে, নাকি ঢাকার কাউকে নিয়োগ করা যাবে? জমি বিক্রয়ের জন্য অ্যাডভোকেট কেন? মানে আমি আসলে প্রসেসটাই খুব বেশি ভালো করে জানি না। প্রসেসটা মাহবুব ভাই একটু ডিটেইলে যদি বলেন তাহলে ওনাদের বুঝতে সুবিধা হবে, আমাদের দর্শকদের জন্য ইজি হবে। আমি আপনাকে বলেছিলাম যে ঢাকার বাইরে মানে সম্পত্তিটা যেই জেলায়, ওই জেলার সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে আপনাকে পাওয়ারটাকে রেজিস্ট্রি করতে হবে। তো পাওয়ারটা রেজিস্ট্রি করার জন্য যারা দেশে থাকবেন তারা সাব রেজিস্ট্রার অফিসে যাবেন, যে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে পাওয়ারটা দিয়ে আসবে। এর জন্য আপনাকে সেই দলিলটা রেডি করার জন্য হয়তো কোনো আইনজীবী সহযোগিতা আপনাকে নেওয়া লাগতে পারে, অথবা যদি কোনো ডিড রাইটার যদি লিখে দেয়, যদি আপনি মনে করেন, তাহলে ডিড রাইটারের মাধ্যমে আপনি দলিলটা রেডি করতে পারবেন। তারপরে যারা দাতা হবেন, দেশে যারা থাকবেন তারা সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে সেই দলিলটা সম্পাদন করবেন এবং রেজিস্ট্রি করে দিবেন। যেই দাতারা দেশের বাইরে থাকবেন তারা ওই দেশের নোটারি পাবলিকের থেকে অথেন্টিক করে নিয়ে সেই ডকুমেন্টটা কনসার্ন বাংলাদেশ সাব রেজিস্ট্রার অফিসে যে সেই সাব রেজিস্ট্রার কনসার্ন বাংলাদেশের দূতাবাসে যে দূতাবাসের মাধ্যমে সত্যায়িত করে বাংলাদেশে সেই দলিলটা পাঠাবে। প্রেরণ করলে সেই দলিল নিয়ে বাংলাদেশ ফরেন অ্যাফেয়ার্সে আমাদের মিনিস্ট্রিতে যেতে হবে, ওইখানে আবার সত্যায়ন করবে। পরবর্তীতে কনসার্ন আপনি জেলাতে যাবেন, যে জেলাতে সম্পত্তি, সেই ডিসি অফিস থেকে সেখানে আপনাকে প্রয়োজনীয় স্টেপ লাইন অনুযায়ী উপযুক্ত স্টেপের লাগাতে হবে। সেই 18 স্টেপ লাগানোর পরে এই টোটাল সময়টা হচ্ছে 3 মাস। 3 মাসের মধ্যে আপনাকে সেই সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে যাকে পাওয়ার অফ অ্যাটর্নির হিসাবে আমমোক্তা নিয়োগ করতেছেন উনি সেই রেজিস্ট্রার অফিসে নিচে নিয়ে যে সেই দলিলটা রেজিস্ট্রি করবে। আচ্ছা, তো এই 3 মাস সময়কালীন ব্যাপারটাতে আমার ছোট ভাইকে কি রেজিস্ট্রেশন সহ 4 মাস, রেজিস্ট্রেশন সহ 4 মাস, 3 মাস হবে ডিসি অফিসে আপনাকে সেই 18 স্ট্যাম্পটা লাগানো পর্যন্ত 3 মাস। আচ্ছা, তাহলে এই 4 মাস কি তাহলে আমার ছোট ভাইকে থাকতে হবে বাংলাদেশে?
ওই সময়কালীন? না না, আপনার ছোট ভাইকে মানে উনি কি বাংলাদেশে যদি না থাকেন তাহলে দলিলটা যখন রেজিস্ট্রি অফিসে নিয়ে যে রেজিস্ট্রি করবে ওই সময় ওনাকে আসলেই হবে। আর এই অন্তর্বর্তীকালীন কাজগুলো করার জন্য আপনি অন্য কাউকে, আপনার পরিচিত কাউকে দায়িত্ব দিলেও উনি কাজগুলো সম্পন্ন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ খুবই ডিটেইলে বোঝানোর আচ্ছা, জন্য। তার মানে ব্যাপারটা কি হলো মাহবুব ভাই, আমি একটু সাম আপ করি, সেজ এক মিনিট আমি একটু সাম আপ করি। তার মানে ধরা যাক যে যেটা আমরা এখানে দেখতে পারলাম এটা আসলে কমন একটা প্রবলেম, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। অনেকেই বিদেশে থাকেন এবং বাবা মা চলে যাবার পর যে প্রপার্টি গুলা দেশে থেকে যায় সেগুলো কি করা হবে সেটা নিয়ে ওনারা অনেক সমস্যার মধ্যে পড়ে যান। তো এখানে যদি জমি বিক্রি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিক্রি ট্রান্সফারের যে ব্যাপারটা, ওই সিচুয়েশনটা যখন অ্যারাইজ করে, মাহবুব ভাই আপনি যেটা বলছেন যে সেই ক্ষেত্রে যে ডিসিজ ব্যক্তি, মৃত ব্যক্তির যে সম্পত্তি রয়েছে সেটা বিক্রির জন্য তার যারা ওয়ারিশান আছে তারা যদি বিদেশে অবস্থান করে সেই ক্ষেত্রে একজনকে পাওয়ার দিতে পারেন, অ্যাটর্নি করে দিতে পারেন, যিনি কিনা ওনাদের হয়ে জমিটা বিক্রি করবে, তাই তো মাহবুব ভাই? মাহবুব ভাই শুনতে পাচ্ছেন? মাহবুব ভাই আমার কথা শোনা যাচ্ছে? সেন্ট শোনা যাচ্ছে আমার কথা? আমি শুনতে পাচ্ছি প্রথম থেকে, আমার কোনো আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, মাহবুব ভাই শুনতে পাচ্ছেন? ওকে, আফরোজা তুমি শুনতে পাচ্ছেন? রাইট। না, আমি একটু সাম আপ করছিলাম কারণ এটা একটা বিশাল একটা বড় ইস্যুস যেটা নিয়ে আমাদের দেশের অনেকেই এই প্রবলেমটা ফেস করে। তবে ইফাত আমি এখানে একটা কথা বলবো। হ্যাঁ, আমি একটা কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, বলো। আমি একটু আগে শেষ করি। হ্যাঁ, তো তাহলে মৃত ব্যক্তির সন্তান যদি বিদেশে অবস্থান করেন সেই ক্ষেত্রে বিদেশে অবস্থানকারী সন্তানরা বা ওয়ারিশান যারাই থাকুক না কেন ওনারা আসলে দেশে একজনকে আমমুক্তারনামা দলিল, একটা রেজিস্টার্ড আমমুক্তারনামা দলিল হবে যেহেতু এটা জমি জমা বিষয়, তো একজনকে সেটা অ্যাপয়েন্ট করতে পারেন, পাওয়ারটা দিতে পারেন এবং তিনি তাদের হয়ে জমিটা ট্রান্সফার করা বা বিক্রি করা, সেল করা এই কাজগুলো করতে পারে, তাই না মাহবুব ভাই? আচ্ছা, আফরোজা বোধহয় কিছু কথা বলতে চাচ্ছিলেন, ব্যারিস্টার আফরোজা। না, এই বিষয়ে আসলে যেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যারা দেশের বাইরে থাকে ওই তাদের যে পাওয়ারটা কনসুলেটের মাধ্যমে আসে, প্রথমে কিন্তু এটা একবার তোমার পাওয়ার অফ অ্যাটর্নিটা জমা দিতে হয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখান থেকে একবার সিল সাবুত হয়ে তারপরে হচ্ছে তোমার এটা পররাষ্ট্র মন্ত্রণালয় দুইবার ঘুরে আসে এই পুরো প্রসেসটা, এন্ড দিস প্রসেস ইজ কল্ড এফএফডি কেস। হ্যাঁ, তো এই এফএফডি কেসটা কিন্তু একটু সময় সাপেক্ষ বিষয়। আমার শুধু এখানে একটা সাজেশন হচ্ছে যে যারা এই কাজটা করবেন, যে বিদেশ থেকে যে পাওয়ার গুলো বাংলাদেশে গ্রহীতাকে পাঠাবেন, তারা অবশ্যই 2 মাস হাতে সময় নিয়ে এই এফএফডি কেসের মাধ্যমে পাওয়ারটা সম্পাদন করবেন, কারণ এটা টাইম কনজিউমিং বিষয়। তো যেহেতু এখানে একটা লিমিটেশন আছে, তাই এই বিষয়টা স্পেশালি সবার মাথায় রাখতে হবে যে বিদেশ থেকে কোনো পাওয়ার যদি আমি এখানে কাউকে পাঠাইতে চাই তাহলে যেন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে কার্য সম্পাদনটা হয় এটা যেন এনাফ সময় নিয়ে করা হয়, কারণ অনেক সময় দেখা যায় যে আস্তে আস্তে পররাষ্ট্র মন্ত্রণালয় দুইবার ঘুরে অথেন্টিকেশন হতে হতেই অনেক টাইম তোমার কনজিউম হয়ে যায়। এটাই বলতে। অনেক ধন্যবাদ রাইট, বুঝিয়ে বলার জন্য। এক্স্যাক্টলি। আশা করি সেন্ট আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে খুব সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আরেকটা প্রশ্ন ছিল যে জি, আপনার আরেকটা প্রশ্ন ছিল যে যদি জমি ঢাকার বাইরে অবস্থিত হয়, মানে দেশের যে প্রান্তেই হোক না কেন, মাহবুব ভাই ক্লিয়ার করে দিয়েছেন যে ওখানকার সাব রেজিস্ট্রি অফিসে ওই পাওয়ার অফ অ্যাটর্নির ওই জিনিসটা আলটিমেটলি রেজিস্টার করতে হবে, তাই তো? আমি যদি ভুল বুঝে না থাকি। ডেফিনেটলি তোমার যে এখানে সম্পত্তি অবস্থিত, হ্যাঁ, যে মৌজায় বা যে রেজিস্ট্রি অফিসের আন্ডারে তোমার সম্পত্তিটা অবস্থিত, পাওয়ারটা অবশ্যই সেই সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্টার্ড হবে। রাইট, যাই হোক, মানে যেটা আর কি জানার ছিল যে যারা বিদেশে অবস্থান করছেন নানান কারণে, আর এখন কোভিড সিচুয়েশনও রয়েছে, অনেক রেস্ট্রিকশনস রয়েছে ট্রাভেলের ব্যাপারেও, সেক্ষেত্রে আপনারা ইজিলি এই পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনাদের কাজগুলো আপনারা সম্পন্ন করতে পারেন। আপনারা যেই দেশে অবস্থান করছেন সেই দেশের বাংলাদেশ এম্বাসি যেখানে আছে সেখানে যে আপনারা যদি পাওয়ার অফ অ্যাটর্নিটা ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রুতে ওটা বাংলাদেশে পৌঁছে যাবে এবং সেখান থেকে আমরা বাকি কাজগুলো করার জন্য আমরা লয়াররা আপনাদের জন্য তো অবশ্যই রয়েছি দেশে। সো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর কোনো প্রশ্ন ছিল? না, দ্যাটস অল। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে খুব সুন্দর করে গুছিয়ে বলবার জন্য।
ভালো থাকবেন অসংখ্য সবাই। ধন্যবাদ সাইদ আসসালামু আমাদের সাথে আলাইকুম। থাকার জন্য। আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। আচ্ছা আফরোজা, আমি এখন যদি আপনি মানে এতক্ষণ আমরা অনেক ইস্যুস নিয়ে কথা বলছিলাম, তো তার মধ্যে আরেকটা যেটা দর্শকরা জানতে চান, যেটা নিয়ে একটা কনফিউশন হয়, সেটা হচ্ছে দুই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি রয়েছে, একটা হচ্ছে স্পেশাল আর একটা হচ্ছে জেনারেল। একটা হচ্ছে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি, একটা হচ্ছে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি। তো আপনি যদি বলেন যে দুটোর মধ্যে পার্থক্য কি, কখন আমরা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি করি আর কখন আমরা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি করি, এই এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা ইফাত, আগে বলি, অ্যাকচুয়ালি 2012 সালের যেই নতুন আইনটা আছে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে, পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012 অনুযায়ী কিন্তু আসলে পাওয়ার অফ অ্যাটর্নি 3 রকমের। একটা হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, আরেকটা হচ্ছে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, আরেকটা হচ্ছে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি। ইফাত, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এই যে পাওয়ার অফ অ্যাটর্নিটা 2012 সালে যে অ্যাক্টের পরে যে পাওয়ার অফ অ্যাটর্নি গুলো এখন আমাদের আইন অনুযায়ী সম্পাদন হচ্ছে, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি মূলত সম্পত্তি বেচা কেনা বা সম্পত্তি ভূমি উন্নয়ন এই সংক্রান্ত, সম্পত্তি হস্তান্তর এবং ভূমি উন্নয়ন সম্পর্কিত যে চুক্তিগুলো হয়ে থাকে সেগুলো সবগুলোই হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির অধীনে। এবং এটা ছাড়া অন্যান্য যে পাওয়ার অফ অ্যাটর্নির যে কাজগুলো আছে, যেমন ধরেন লিজ সম্পর্কিত একটা বিষয় হতে পারে, বা জমি রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স মামলা করার বিষয় হতে পারে। জমি নিয়ে আমরা জানি যে শুধু জমি না, আরো অন্যান্য কার্য সম্পাদনের বিষয় এখানে থাকতে পারে। নট অনলি ম্যাটার অফ ইমুভেবল প্রপার্টি, দ্য পাওয়ার কুড বি ইন ম্যাটার্স অফ মুভেবল প্রপার্টি অ্যাজ ওয়েল। সেই সম্পর্কিত যদি হয়, কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি যাই হোক না কেন, হস্তান্তর বা উন্নয়ন সম্পর্কিত ছাড়া অন্যান্য যে পাওয়ার গুলো সেগুলো হবে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি। আর বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নিটা একেবারেই স্পেশাল, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্টের ধারা 32 and 33 অনুযায়ী যদি কোনো ব্যক্তির পক্ষে তার সম্পাদিত দলিল সাব রেজিস্ট্রার অফিসে তার পক্ষে দলিল দাতার পক্ষে উপস্থাপন করতে হয়, যে ক্ষেত্রে সাব কবলা বা দলিল সম্পাদনকারী বা দলিল দাতা সাব রেজিস্ট্রার অফিসের সামনে কোনো কারণে উপস্থিত হতে পারছেন না, এরকম সিচুয়েশন যদি হয়, তাহলে দলিল দাতার পক্ষে পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার সেই দলিলটা সাব রেজিস্ট্রার অফিসারের সামনে উপস্থাপন করার যে ক্ষমতা অর্পিত হয়ে থাকে, সেটাই হচ্ছে কেবলমাত্র বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি, যেটা হচ্ছে ডেফিনেটলি অ্যাজ পার সেকশন 32 and 33 অফ রেজিস্ট্রেশন অ্যাক্ট। তাহলে এই যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নিটা অবশ্যই রেজিস্টার্ড হতে হবে, যেহেতু এটা সম্পত্তি সম্পর্কিত। এবং সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু নট নেসেসারিলি অলওয়েজ হ্যাজ টু বি রেজিস্টার্ড, স্পেশালি যদি তোমার আপনার অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হয়, তবে সেক্ষেত্রে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি দেখা যায় যে হ্যাঁ রেজিস্টার্ড হচ্ছে। সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমেও কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে সম্পত্তি কেনা বেচাও হচ্ছে, হস্তান্তরও কিন্তু হয়। হ্যাঁ, কিন্তু সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির উদ্দেশ্যটা হচ্ছে ওয়াইড, মানে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির চাইতে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নিতে সম্পত্তি হস্তান্তর ছাড়াও চাইলে আরো অন্যান্য দায় দায়িত্ব পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডারের উপরে অর্পণ করা যায়। কিন্তু অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নিতে স্পেশালি দেখা যায় মূলত সম্পত্তি হস্তান্তর এবং ভূমি উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলোই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে হয়ে থাকে। এছাড়া অন্যান্য অ্যাক্টিভিটিস গুলা কিন্তু খুব একটা ইরোভেটেবল বা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আইন অনুযায়ী হস্তান্তর করা হয় না পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডারের কাছে। তো ইজ ইট ক্লিয়ার টু ইউ, মানে এই যে পাওয়ার অফ অ্যাটর্নির যে রকম সেটটা? হ্যাঁ মাও ভাই, এ বিষয়ে আপনি কিছু বলতে চান? আনমিউট করতে হবে, একটু আনমিউট করতে হবে মাও ভাই। আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। মাও ভাই শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। আফরোজা, আমাকে কি হ্যাঁ, শোনা শুনতে পাচ্ছি, যাচ্ছে? শুনতে পাচ্ছি। মাহবুব আচ্ছা, ভাই মাহবুব মাইক্রোফোন ভাইকে মিউট দেখা মাইক্রোফোনটা যাচ্ছে। একটু আনমিউট করতে। হ্যাঁ
উনি কি ফ্রোজেন হয়ে আছেন কিনা আমি তো সেটাও বুঝতে পারছি না। সম্ভবত ফ্রোজেন, কারণ আমি এতক্ষণ ফ্রোজেন হয়েছিলাম, আমি আবার রিলোড করলাম, রিলোড করার পরে দেখি যে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। সেই মেবি ইজ কামিং ব্যাক এগেইন। হ্যাঁ ভাইয়া আসতে থাকুক, আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী নেক্সট স্টেপস। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এই পাওয়ার অফ অ্যাটর্নি করার সময় একজনকে কি কি বিষয় আসলে খেয়াল রাখা উচিত? অবশ্যই তাকে খুব সতর্কতার সাথে জিনিসটা করতে হবে, ড্রাফটিংটা স্পেশালি, কারণ একজনকে উনি পাওয়ার দিচ্ছেন, সো কি কি বিষয়ে পাওয়ার দিচ্ছেন এই বিষয়গুলো যদি ক্ল্যারিফাই করা না থাকে এবং সুনির্দিষ্ট করে বলা না, লেখা না থাকে সেখানে, তাহলে অনেকেই কিন্তু মিসইউজ করতে পারে তার পাওয়ার অফ অ্যাটর্নিটা বলে। সো এই বিষয়ে আপনি যদি একটু শেয়ার করেন দর্শকদের সাথে যে কি কি বিষয় আসলে খেয়াল করা উচিত পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার সময়। আচ্ছা, আমাদের বর্তমানে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে অ্যাকচুয়ালি দুটো আইন আছে, একটা হচ্ছে 2012 সালের বেসিক আইন এবং 2015 সালে একটা বিধিমালা আছে। সেই বিধিমালায় মূলত পাওয়ার অফ অ্যাটর্নির ফরম্যাট গুলো খুব সুন্দর করে দেওয়া আছে, যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির ফরম্যাটটা কিভাবে হবে। দিস ইজ অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ফরম্যাট অ্যান্ড অফিসিয়াল ফরম্যাট। সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির ফরম্যাট কিরকম হবে, ইভেন বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নির ফরম্যাটও কিন্তু দেওয়া আছে। হ্যালো, you have become mute. Ifat, you are muted. আফরোজা, তুমি ক্যারি অন করো, আমি একটু মাহবুব ভাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করছি। আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে। যেটা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, আমি আগেই বলেছি যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির মূল বিষয়বস্তু হচ্ছে স্থাবর সম্পত্তির হস্তান্তর এবং স্থাবর সম্পত্তির উন্নয়ন। তাহলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে অবশ্যই বর্তমান আইন অনুযায়ী 12 সালের আইন এবং 15 সালের বিধিমালা অনুযায়ী অবশ্যই দাতা ও গ্রহীতার পূর্ণ নাম, ঠিকানা, বাসস্থানের ঠিকানা, তাদের ছবি সম্বলিত এবং এনআইডি ইনফরমেশন থাকতে হবে। আর অবশ্যই অস্থাবর সম্পত্তির যে সম্পত্তির মালিকানার 25 বছরের ধারাবাহিকতা, যেটা আমরা সাধারণত সাতকপলা দলিলে করে থাকি, ওইরকম ভাবেই দিতে হবে। আচ্ছা মাহবুব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন এখন? কিছুটা শুনতে পাচ্ছি, শেষের অংশটুকু শুনেছি, আগের অংশগুলো কিছু শুনতে। আচ্ছা, আমরা কিন্তু আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আপনি যদি একটু পরে ফেরত যাব, কিন্তু হ্যাঁ আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, পাওয়ার অফ অ্যাটর্নি আপনি তো মানে এই বিষয়ে এই এরিয়াতে অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন। সো প্র্যাকটিস করতে গিয়ে আপনার যে ক্লায়েন্ট যারা এসেছে আপনার কাছে, কি কি ধরনের প্রবলেম আপনি ফেস করেছেন, বা আপনার ক্লায়েন্টরা কি কি ধরনের প্রবলেম গুলা সাধারণত ফেস করে, এই বিষয়ে যদি আপনি একটু অ্যাডভাইস করেন আর কি। আপনি বলেন মাহবুব ভাই, আপনি বলেন। মাহবুব ভাই আপনি বলেন, আমরা শুনছি। ওনার কি শুনতে অসুবিধা হচ্ছে আফরোজা? কিছু একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। এখন মাহবুব ভাই আসছে, নেটওয়ার্ক প্রবলেম বোধহয়। আচ্ছা না ঠিক আছে, তাহলে আমি আমার এটা কন্টিনিউ করি টপিকটা। সরি, আই ওয়াজ ইন্টারাপ্টেড ইন দ্য মিডল। আমার টপিকটা ছিল যে কি কি থাকতে হবে। অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নিতে অবশ্যই তোমার অস্থাবর সম্পত্তির যে 25 বছরের মালিকানার ধারাবাহিকতা, সেটা থাকতে হবে দলিলের অথেন্টিকেশনের জন্য। হ্যাঁ, এবং সেই সাথে অবশ্যই সম্পত্তির যে পরিচয়, যেটা হচ্ছে তোমার সম্পত্তির মালিকানা সত্ত্বের বিবরণ এবং দখলি সত্ত্বের বিবরণ, অর্থাৎ খতিয়ানের সমস্ত বিবরণ অবশ্যই থাকতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে। এবং অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নিতে পাওয়ার হোল্ডার কি কি ধরনের দায়িত্ব পালন করবেন ওই অস্থাবর সম্পত্তির সংক্রান্তে, সেই দায়িত্বটা স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে বলে দিতে হবে। তাহলে এই ইনগ্রিডিয়েন্টস গুলো মাস্ট হ্যাভ টু বি প্রেজেন্ট ইন দ্য ইররিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি। যদি ইররিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নিতে এগুলো না থাকে, তাহলে দেখা যাবে যে অনেক সময় হয়তো সাব রেজিস্ট্রারই এটাকে রেজিস্টার করবেন না, কারণ এগুলো ম্যান্ডেটরি থাকতে হবে। আর
যেটা সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নিতে যদি সম্পত্তি সম্পর্কিত হয়, কারণ সম্পত্তি সম্পর্কিত বিষয়ে অনেক সময় সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে থাকে। সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নিতে আমি বলেছি যে শুধু সম্পত্তি সম্পর্কিত কেনা বেচা বা উন্নয়ন ছাড়াও আরো অন্যান্য দায়িত্ব এখানে অ্যাড করা হবে, যার কারণে এটা সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি। সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি যদি স্থাবর সম্পত্তি সম্পর্কিত হয় তাহলে অবশ্যই সম্পত্তির বিবরণটা, পরিচয়টা যেভাবে আসবে, স্থাবর সম্পত্তি হতে পারে, লাইক ধরো মানি ডিলিং এর ম্যাটার হতে পারে বা আদার্স কোনো ম্যাটার হতে পারে, তাহলে সেই ম্যাটারের পুরো বিবরণটা থাকতে হবে, সোর্স থাকতে হবে এবং কিভাবে ইউজটা করা হবে ওইটার বিবরণটা থাকতে হবে, এবং সেই সংক্রান্তে পাওয়ার গ্রহীতার কার্যাবলী কি হবে এইটা সুস্পষ্টভাবে বর্ণনা থাকতে হবে। আর যদি অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হয় তাহলে একইভাবে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নিতে যেভাবে অস্থাবর সম্পত্তির বিবরণটা দেওয়া হয়, মালিকানা ধারাবাহিক বিবরণ অ্যালং উইথ রিসেন্ট খতিয়ান এবং টাইটেলের যে বিবরণ, এটা ডেফিনেটলি প্রপারলি চেইন অফ টাইটেল এন্ড চেইন অফ খতিয়ানটা মেনটেন করে এখানে বিবরণটা প্রপারলি আসতে হবে। আর বিশিষ্টর ক্ষেত্রেও সেম, বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে যেহেতু এইটাও অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি দেখা যাচ্ছে যে অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হয়, তাহলে অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হলে সম্পত্তির বিবরণ এবং সেই ক্ষেত্রে পাওয়ার দাতার অপারগতাটা তো এমনিতেই আসে, আসলে কেন পাচ্ছেন না বা কোথায় আছেন এই বিষয়টা আসতে হবে। কারণ বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নির একটা স্পেশালিটি হচ্ছে অনেক সময় বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি দেখা যায় যে কোনো ব্যক্তি হয়তো জেলে আছেন, এরকম ক্ষেত্রে কিন্তু বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নিটা সচরাচর আমাদের কাছে এসে থাকে যে জেলে আছেন, উনি সাব রেজিস্ট্রারের সামনে আসতে পারছেন না আইনগত কারণে, ওই ব্যক্তি কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করে থাকেন। তাহলে কেন অপারগতাটা কোথায় এটাও লিখে দিলে ভালো হয় যে কেন আসতে পারছেন না, সাথে সম্পত্তির বিবরণটা থাকবে এবং উদ্দেশ্যটা পাওয়ারের যে পাওয়ার হোল্ডারের যে দায়িত্ব এবং কার্যাবলী সেগুলো অবশ্যই স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে বলে দিতে হবে, এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করতে হবে। এবং অবশ্যই এই 2015 বিধিতে যে ফরম্যাটটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট ফরম্যাট অনুযায়ী ফলো করে পাওয়ার অফ অ্যাটর্নি গুলো সম্পাদন করতে হবে, প্রপারলি ড্রাফটেড করতে হবে। থ্যাংক ইউ ইফাত। হ্যাঁ, থ্যাংক ইউ আফরোজা, অনেক ডিটেইলে সুন্দর করে আমাদের দর্শকদের জন্য বলার জন্য, দর্শকদের উদ্দেশ্যে। আর কোনো ইস্যুস কি রয়েছে? আরেকটা, যেমন আমাদের অনেকেই হয়তো জানতে চাইবেন যে কোন কোন ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নিটা দেওয়া যায় না। যেমন আমরা জানি যে কোনো সম্পত্তি যদি দান বা হেবা সম্পর্কিত হয় বা ট্রাস্ট দলিল হয় বা উইল সম্পাদন করার সময় কিংবা সরকার কর্তৃক অ্যাডপশন সম্পর্কিত ঘোষিত অন্য কোনো প্রকার দলিল যদি থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যায় না। রাইট। আর কোনো ইস্যুস কি রয়েছে যেটা কিনা আমাদের দর্শকদের জন্য উপকার হবে? তাহলে আমরা সেগুলো একটা বিষয় প্রায় এসে থাকে আমাদের কাছে, সেটা হচ্ছে যে যদি কোনো পক্ষের মৃত্যু হয়, হ্যাঁ, তখন পাওয়ারটার কি পরিণতি হবে। তো এইটা যদি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি হয়, সেই ক্ষেত্রে 2012 সালের আইন অনুযায়ী অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে দাতা গ্রহীতা যেই মৃত্যুবরণ করুক না কেন, আসলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নিটা তো মূলত যেহেতু অস্থাবর সম্পত্তি সংক্রান্ত, অপ্রত্যাহারযোগ্য কথাটা মানেই হচ্ছে উদ্দেশ্য সাধন হওয়ার আগ পর্যন্ত এটা প্রত্যাহার করা যাবে না, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু এটা উদ্দেশ্য হয়ে গেলে, এটা উদ্দেশ্য সম্পাদন হয়ে গেলে প্রত্যাহার করা যাবে। এই অপ্রত্যাহারযোগ্য কথাটা মানেটা এরকম। তাহলে এমন যদি হয় যে যেমন ধরেন ভূমি উন্নয়নের একটা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি হয়েছে, হ্যাঁ, সেই অবস্থায় দেখা গেল দাতা বা গ্রহীতাকে একজন মারা গেল, তাহলে সেই ক্ষেত্রে ওই পাওয়ারটার আইনগত অবস্থান কি হবে? 2012 সালের আইন অনুযায়ী ওই পাওয়ার অফ অ্যাটর্নির অ্যাটর্নি হোল্ডার অথবা যদি প্রিন্সিপাল যে কেউ একজন মারা গেলে তার যে বৈধ প্রতিনিধি, সে উত্তরাধিকার হতে পারে বা অন্য কোনো প্রতিনিধি হতে পারে, তাদের উপরে এই পাওয়ার অফ অ্যাটর্নির দায়িত্বটা বর্তাবে। তারা আসলে অ্যাকচুয়ালি ওই পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডারের বা প্রিন্সিপালের স্থলাভিষিক্ত হবেন। আর সাধারণ পাওয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নি প্রিন্সিপাল বা এজেন্ট যে কোনো একজন মারা গেলে সচরাচর সাধারণ পাওয়ারের ক্ষেত্রে পাওয়ারটাও বিলুপ্ত হয়ে যায়। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জয়েন্ট হোল্ডার হতে পারে, জয়েন্ট পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার হতে পারে বা জয়েন্ট প্রিন্সিপালও হতে পারে। যদি দেখা যাচ্ছে দাতা জয়েন্ট দাতা মানে যৌথ কয়েকজন মিলে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, এরকম কয়েকজন দাতা আছেন, আবার এমন হতে পারে যে কয়েকজন গ্রহীতা আছেন, সেই ক্ষেত্রে যদি কোনো পাওয়ার একজন মারা যায় তাহলে সেই ক্ষেত্রে ওই পাওয়ারটার কি অবস্থা হবে? আমাদের কারেন্ট 2012 সালের আইন অনুযায়ী যদি একের অধিক দাতা হয়ে থাকে তাহলে একজন মারা গেলে বাকিরা হচ্ছে ওই পাওয়ারটাকে কন্টিনিউ করবেন। আর একইভাবে যদি গ্রহীতা একাধিক হয়,
একজন যদি মারা যায় তাহলে বাকিরা ওই পাওয়ারটাকে কন্টিনিউ করে নিয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ আফরোজা। মাহবুব ভাই কি শুনতে পাচ্ছেন এখন আমাকে? মাহবুব ভাই? না, আমার মনে হয় আসলে ওনার দিক থেকে অডিওর কোনো সমস্যা হচ্ছে। অডিওর টেকনিক্যাল প্রবলেম হতে পারে, বিকজ হি ইজ লুকিং লাইক ফ্রোজেন। ওনাকে ফ্রোজেন দেখাচ্ছে একটু পরপর। নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, সেটাই। আচ্ছা, আজকে তো মাহবুব ভাই এখন কি শুনতে পাচ্ছেন? মাহবুব ভাই শুনতে পাচ্ছেন? না, আনমিউট করতে হবে আপনাকে। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারলাম। এখন শোনা যাচ্ছে আমাকে? শুনতেছি আমি। আপু আফরোজা আপু শেষের একটু কথা শুনতেছিলাম, যে শেষের যে যৌথ রাইট। না, আমরা কথা বলছিলাম যে হ্যাঁ, আমরা কথা বলছিলাম যে যদি পাওয়ার অফ অ্যাটর্নি করা হলো, তারপরে যদি কোনো এক পক্ষ যদি মারা যান, সেই ক্ষেত্রে কি হবে, ওই বিষয়ে আমরা কথা বলছিলাম। আপনার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি কিছু শেয়ার করেন, যে আপনি অনেকদিন ধরে এই প্রফেশনে আছেন এবং এই বিষয়ে কাজও করছেন মাহবুব ভাই, তো আপনার পক্ষ থেকে আপনার ক্লায়েন্টরা কি কি ধরনের প্রবলেম ফেস করে, ওই জায়গা থেকে, ওই এক্সপিরিয়েন্স থেকে কিছু যদি শেয়ার করেন আমাদের দর্শকদের সাথে। এই পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পর কি কি ধরনের প্রবলেম ফেস করতে পারে মানুষ, সেটা যদি বলেন। আপনি কি আবার ফ্রোজেন হয়ে গেল নাকি? ফ্রোজেন হয়ে গেছে সম্ভবত, ওনাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আই থিংক সো। সেটাই। আচ্ছা, আপনার এই প্রশ্নটার উত্তর আমি দেই। আমি যেহেতু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে, বিষয়টি নিয়ে কাজ করি, একটা প্রবলেম তাই দেখা দেয়, সেটা হচ্ছে যে অনেক অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডাররা অনেক সময় এভাবে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে থাকেন বা দাবি করে থাকেন যে তারা সম্পত্তির মালিক পাওয়ার অফ অ্যাটর্নির মূলে। আসলে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কিন্তু কোনো সম্পত্তির মালিকানা কখনো হস্তান্তরিত হয় না, শুধু প্রিন্সিপাল মানে দাতা তার পক্ষে ওই সম্পত্তি সংক্রান্ত কাজগুলো করার জন্য একজন গ্রহীতাকে নিযুক্ত করছেন, প্রতিনিধি নিযুক্ত করছেন। তাহলে একজন পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার বা এজেন্ট is simply an agent of the পাওয়ার অফ অ্যাটর্নি যে প্রিন্সিপাল আছেন, সেই প্রিন্সিপালের একজন এজেন্ট হিসেবে কাজ করেন বা প্রিন্সিপালের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু অনলি কাজ করেন। ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মাধ্যমে আসলে কিন্তু মালিকানার কোনো পরিবর্তন বা মালিকানার কোনো হস্তান্তর হয় না। হ্যাঁ, আমাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে আমি পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ড করছি মানে আই এম দ্য ওনার অফ দ্য প্রপার্টি। ইট ইজ নট অ্যাকচুয়ালি, অনেকের মধ্যে মিসকনসেপশনটা আছে। হ্যাঁ, তো হোপফুলি আপনার আনসার হয়তো মিট আপ হয়েছে এটার মাধ্যমে আপনার কোশ্চেনটা। হ্যাঁ, না, কারণ অনেকেই তো এটার সুযোগ নেয়, মিসইউজ করে, নিজেকে ওনার শুরু করে এবং হয়তো বিক্রি করে দিয়ে টাকা পয়সা হয়তো সে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিল। সেই ক্ষেত্রে যে দাতা পাওয়ার অফ অ্যাটর্নি যিনি দিলেন, তার যে উদ্দেশ্যে আসলে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন, সেই উদ্দেশ্যটা তো তাহলে মিট আপ করছে না। অনেককেই দেখা যায় এই ধরনের অন্যায়ের আর কি, অন্যায় ফেস করেছেন হয়তো, বা অনেকে এই ধরনের সমস্যা ফেস করেছেন। সেই ক্ষেত্রে করণীয় কি, যিনি দাতা তার এই ক্ষেত্রে করণীয় কি? কেউ যদি ওনার অজান্তে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে জমিটা সেল করে দেয় এবং টাকা পয়সা ওনাকে হয়তো জানালো না, ইন দ্যাট কেস ওনার কি করণীয় থাকতে পারে? সেই ক্ষেত্রে আসলে জটিলতা হচ্ছে সিভিল কোর্টে গিয়ে ওনাকে যদি রেজিস্ট্রি দলিল অলরেডি হয়ে যায়, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নি যে প্রিন্সিপাল দাতা হয়তো গ্রহীতাকে আইদার পাওয়ারটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়েছেন, সেই সময় শেষ হয়ে গেছে, গ্রহীতা পাওয়ার অনুযায়ী কাজ করেননি, কিন্তু পরবর্তী দেখা গেল যে ওই নির্দিষ্ট সময়ের পরে পাওয়ারটা শেষ হয়ে যাওয়ার পরে, পাওয়ার টাইমিংটা শেষ হয়ে যাওয়ার পরেও হয়তো ওই পাওয়ার মূলে গিয়ে অন্য কাউকে সেল করে দিলেন, তাহলে ওই সেলটা কিন্তু বৈধ সেল হলো না। সেই ক্ষেত্রে যদি সেলটা হয়ে যায়, রেজিস্টার সেল হয়ে যায়, তাহলে অবশ্যই দাতাকে এইটা সিভিল কোর্টে গিয়ে SR 42 এর মাধ্যমে সত্য ঘোষণা মামলা করতে হবে এবং পাওয়ার অফ অ্যাটর্নির যে মাধ্যমে যে কাজটা সম্পাদন হয়েছে ওই কাজের বৈধতা চ্যালেঞ্জ করে, রাইট, 42 SR 42, হ্যাঁ, দলিল বাতিলের মামলা করতে হবে বা দলিল অবৈধ অকার্যকরও চাইতে পারেন, বা 39-এও মামলা করতে পারেন। এবং একই সাথে
ওই পাওয়ারটাও যে অকার্যকর হয়ে গিয়েছে এই বিষয়টাও কিন্তু ওই মামলায় আসবে। একটা মামলাতেই সবগুলো কভার করা যাবে একটা সিম্পল ডিক্লারেশন সুটের মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে যে যদি এমন হয় যে যেমন ধরেন যে অনেক সময় ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ড হয়তো তাদের মধ্যে মতের মিল হলো না, বা পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার দাতা যেভাবে চাচ্ছেন গ্রহীতা সেভাবে কাজ করছেন না, মতের অমিলটা হতেই পারে। সেই ক্ষেত্রে কিন্তু ক্যান্সেলেশনের একটা বিষয় আসে ইন দ্য মিডল অফ দ্য টাইম। দেখা গেছে যে পাওয়ার অফ অ্যাটর্নির যে টাইম ডিউরেশনটা আছে টাইম ডিউরেশনের আগেই হয়তো অবসায়ন করতে হতে পারে পক্ষগণের অমতের জন্য বা হোল্ডার যদি ঠিক মতো কাজ না করেন। তাহলে সাথে সাথে 2012 সালের আইন অনুযায়ী যদি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি হয় তাহলে সেকশন 4(3) অনুযায়ী 30 দিনের একটা নোটিশ দিতে হবে গ্রহীতাকে, এবং সেই সাথে রেজিস্ট্রি অফিসেও ওই একই নোটিশের একটা কপি পাঠাতে হবে। এবং সাব রেজিস্ট্রার তাদের একটা নির্দিষ্ট বালাম বুক আছে, সেই বালাম বুকে নোটিশ থেকে এন্ট্রি করে রাখবে। 30 দিন অতিবাহিত হওয়ার পরে ওই 30 দিন যদি নোটিশ দিয়েছেন, নোটিশের কিন্তু আবার পরবর্তীতে যখন এগুলো নিয়ে মামলা বা জটিলতার উদ্ভব হয় তখন কিন্তু উনি যে নোটিশটা ডাকযোগে পাঠিয়েছেন সেই ডাকযোগের প্রমাণপত্র থাকে, যেটা হচ্ছে রেজিস্টার্ড এডি যোগে পাঠালে একটা ডাক রসিদ থাকে যে আমি পাঠিয়েছি। সেই ডাক রসিদটা অবশ্যই দাতাকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে মামলায় গিয়ে কিন্তু দাতাকে প্রমাণ করতে হবে যে আই হ্যাভ প্রপারলি সেন্ড দ্য নোটিস থ্রু দ্য রেজিস্টার্ড এডি অফ আওয়ার পোস্ট অফিস। তো এইটা এইভাবে প্রসেসটা ফিল আপ করতে হবে, এবং এট দ্য সেম টাইম সাব রেজিস্ট্রি অফিসে যে উনি নোটিশটা পাঠিয়েছেন সেই নোটিশ পাঠানোর প্রমাণস্বরূপ ডাক রসিদটাও কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে। হ্যাঁ, আমি নোটিশ পাঠালাম কিন্তু পরবর্তীতে মামলায় গিয়ে আমি আর প্রমাণপত্র উপস্থাপন করতে পারলাম না যে আমি আসলে কিভাবে নোটিশ পাঠিয়েছি। এই ক্ষেত্রে আরেকটা আমরা যেটা করি আমাদের প্রফেশনে, যে নোটিশটা আমরা ডাকযোগে পাঠাই পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রি এডির মাধ্যমে, সেই সাথে আমরা দেখা যাচ্ছে একটা ওয়াইড সার্কুলেটেড পেপার একটা বিজ্ঞপ্তিও দিয়ে দিই, যাতে দাতা পরে বলতে না পারে যে না এটা আমাকে নোটিশ না দিয়ে ইললিগালি উইদাউট মাই কনসার্ন এটা ক্যান্সেল করা হয়েছে। তাহলে ওয়াইড সার্কুলেটেড একটা পেপারে দিলে হয় কি এটা দাতার আর বলার সুযোগ থাকে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে 30 অতিবাহিত সময় অতিবাহিত হওয়ার পরে তারপরে আমরা রেজিস্ট্রি আবার একটা রেজিস্ট্রি ক্যান্সেলেশন ডিড করতে হবে। এই পাওয়ারটাকে একটা রেজিস্টার ডিডের মাধ্যমে ক্যান্সেল করতে হবে, যেহেতু আগের পাওয়ারটা রেজিস্টার্ড পাওয়ার। এটা আমি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে বলছি। আর যদি সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু একইভাবে নোটিশ দিতেই হবে, নোটিশ দিয়ে 30 দিনের নোটিশ দিয়ে ক্যান্সেল করতে হবে। সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নিটা যদি আবার অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হয় তাহলে কিন্তু আবার সাব রেজিস্ট্রি অফিসেও একইভাবে নোটিশের কপি পাঠাতে হবে। আর সম্পত্তি ছাড়া অন্যান্য বিষয়গুলোতে সেকশন 11 আন্ডারে নোটিশ দিয়ে গ্রহীতাকে নোটিশ দিয়ে নোটিশের মাধ্যমে যেগুলো, কারণ পাওয়ার তো আসলে শুধুমাত্র যে রেজিস্টার্ড হয় তা কিন্তু না, অনেক সময় কিন্তু নোটারাইজ পাওয়ার থাকে যেগুলোর মাধ্যমে ধরেন মামলা পরিচালনা করার জন্য ক্ষমতা দেওয়া হলো হোল্ডারকে। ইদানিং আমরা যেটা সবচেয়ে বেশি দেখছি সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কিন্তু মামলা পরিচালনার ক্ষমতাও দেওয়া হয়, সেটা সিভিল মামলাও হতে পারে বা ক্রিমিনাল মামলাও হতে পারে। তো এই ধরনের যে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি গুলো এগুলো ক্যান্সেলেশনের ক্ষেত্রে সেকশন 11 অনুযায়ী একইভাবে 30 দিনের নোটিশ দিলেই হবে। হ্যাঁ, কারণ ওইটা তো রেজিস্টার্ড পাওয়ার না, ওটা হচ্ছে আনরেজিস্টার্ড নোটারাইজড পাওয়ার। তো এইভাবে পাওয়ারটাকে যদি ইন দ্য মিডল দেখা যায় যে ক্যান্সেল করতে হচ্ছে কোনো কারণে, এভাবে ক্যান্সেলেশনটা করা যাবে, যেটাকে অবসায়ন বলে আর কি বাংলায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আফরোজা। আমরা আসলে আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর কোনো ইস্যুস কি আপনার মনে হয় যে শেয়ার করা উচিত তাহলে করতে পারেন। আর মাহবুব ভাইকে তো আমরা হারিয়েই ফেললাম, ওনার নেটের প্রবলেমের জন্য। আরেকটা ছোট্ট ইস্যু যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু মামলা করার জন্য অনেক পাওয়ার করে থাকি, একদম জেনারেল পাওয়ার, সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি। অনেক আমাদের চিটাগং কোর্টে আমি যখন প্র্যাকটিস করছিলাম বা ঢাকা কোর্টে আমি দেখেছি এই জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি কত টাকার স্ট্যাম্পে হবে, এটা একটা ইস্যু। কারণ অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে 400-500 টাকার স্ট্যাম্পে হলেই হয়ে যাবে। ইট ইজ নট অ্যাকচুয়ালি। এটা স্ট্যাম্প অ্যাক্টের সেকশন সম্ভবত সেকশন 7 এর উপধারা কতটা এই মুহূর্তে মনে পড়ছে না, সেকশন 7 কিন্তু বলে দেওয়া হয়েছে যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত অন্যান্য সব পাওয়ার গুলো কিন্তু করতে হবে, স্পেশালি সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি গুলো 1000 টাকার স্ট্যাম্পে করতে হবে। যদি 1000 টাকার স্ট্যাম্পে করা না হয় ড্রাফটটা, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নিটা বৈধ পাওয়ার অফ অ্যাটর্নি হবে না। এবং ওই বৈধ পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে যদি মামলা ড্রাফটিংটা মানে মামলা পরিচালনা করার জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নিটা দেওয়া হবে সেটা যদি ইমপ্রপার স্ট্যাম্প থাকে তাহলে এটা কিন্তু আবার আইনি জটিলতা সৃষ্টি করবে মামলা পরিচালনার ক্ষেত্রে। তো এইটা একটা ইস্যু, এখানে দেখা যাচ্ছে অনেকের মধ্যে মিসকনসেপশন আছে
যে 400-500 টাকা করলেই হবে, নট নেসেসারিলি। স্ট্যাম্প টেকনোলজি অবশ্যই মামলা পরিচালনার জন্য 1000 টাকার স্ট্যাম্পে পাওয়ারটা সম্পাদন করতে হবে। ধন্যবাদ। রাইট, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা আমাদের যে বিজ্ঞ আলোচক যারা ছিলেন তারা বলার চেষ্টা করেছেন যে পাওয়ার অফ অ্যাটর্নির নানান ইস্যুস যেগুলো আর কি এভরিডে লাইফে আমরা ফেস করে থাকি। আশা করি আপনারা উপকৃত হবেন। আর এরপরও যদি কোনো ধরনের সমস্যায় আপনারা পড়েন বা কিছু জানতে চান, তাহলে আপনার নিকটস্থ যে কোনো বিজ্ঞ আইনজীবীর পরামর্শ আপনারা নেবেন। কারণ পাওয়ার অফ অ্যাটর্নিটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, যেটা কিন্তু কোনোভাবেই হেলাফেলা করার মতো না। আপনি একজনকে পাওয়ার দিচ্ছেন, কি কি পাওয়ার দিচ্ছেন স্পেসিফিক্যালি সেগুলো ড্রাফট করতে হবে এবং সেই ডকুমেন্টে থাকতে হবে। ব্যারিস্টার আফরোজা এটাও বলছিলেন যে কত টাকার স্ট্যাম্প পেপারে হবে। এই ইস্যুগুলো আসলে আপনি যদি একজন বিজ্ঞ আইনজীবীর সাহায্য নিয়ে করেন তাহলে সেটা প্রপার একটা ডকুমেন্ট হবে। আদারওয়াইজ পরবর্তীতে যদি কোনো ধরনের সমস্যা আপনারা পড়েন এবং এটার থেকে যদি কোনো রকমের মামলা সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডকুমেন্টটা কোনো কাজে আসবে না। সো এই পুরো প্রসেসটার মধ্যে অবশ্যই আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাহায্য নেবেন এবং সেই হিসেবে আপনারা পাওয়ার অফ অ্যাটর্নি এই প্রসেসটা আপনারা কাজটা আপনারা সম্পাদন করবেন। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আফরোজা আক্তার আপনাকে আমাদের সাথে থাকার জন্য। মাহবুব ভাইকে আসলে উনি জানালেন যে ওনার এন্ডের নেটের প্রবলেম হচ্ছে দেখে উনি আসলে আর জয়েন করতে পারেননি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সাথে লাইভে থেকে কোয়েশ্চেন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে এতক্ষণ লাইভে থেকে আমাদের দর্শক যারা ছিলেন তাদেরকে। দেখা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার রাত 9টায়। ততদিন সবাই আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি।